দৈনিক শিক্ষা .com-এর সন্ধ্যা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের শাসন নিয়ে মাদ্রাসা প্রধানদের সতর্ক করল হাইকোর্ট। শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগে ইউএনওকে প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে এনটিআরসিএ, ভুল তথ্য নিয়ে শঙ্কা। সরকারিকরণের বিষয়ে সরকারের আর্থিক সক্ষমতা যাচাইয়ের সমীক্ষার কথা বললেন শিক্ষামন্ত্রী। এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে আলোচনা আশ্বাস শিক্ষামন্ত্রীর। এমপিও কমিটির সভা কাল। কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের অভিযোগ তদন্ত করবে পিবিআই, 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ। সব প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার প্রস্তুতি শুরু হয়েছে, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব। স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদ, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এবং করোনায় আরো 18 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1159 জন। দর্শক, এতক্ষণ শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে হাটহাজারীতে নির্যাতিত সেই মাদ্রাসা শিশু শিক্ষার্থী পড়ালেখার দিকে নজর রাখতে আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিশু শিক্ষার্থীদের শাসন করার বিষয়ে ওই মাদ্রাসা সহ সকল মাদ্রাসার প্রধানদের সতর্ক করেছে আদালত। দেশের সব মাদ্রাসার শিক্ষকদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন আদালত। আজ হাইকোর্টে বিচারপতি নাজমুল হাসান ও বিচারপতি শাহিদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব পর্যবেক্ষণ দেন। বিষয়টি আদালতে পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করে হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি জানান, শিশু নির্যাতনের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে চট্টগ্রামের মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানা ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর আগে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিও রাষ্ট্রপক্ষ থেকে আদালতের নজরে আনলে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন হাইকোর্ট। জানা গেছে, হাটহাজারী পৌর এলাকার মার্কাজুল কোরআন ইসলামী একাডেমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী শিশু ইয়াসিন গত 8 মার্চ বিকেলে মা পারভিন আক্তার ও বাবা মোহাম্মদ জয়নাল মাদ্রাসায় তাদের সন্তানকে দেখতে চান, কিন্তু ফেরার সময় ছোট্ট শিশুটি মা বাবার সঙ্গে বাড়ি যাওয়ার বায়না ধরে। এক পর্যায়ে সে মা বাবার পিছু পিছু মাদ্রাসার মূল ফটকের বাইরে চলে আসে, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষক ইয়াহিয়া। মা বাবার সঙ্গে মূল ফটকের বাইরে কেন গিয়েছে এ কারণে শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন, আর শিশুটি বাঁচার আকুতি জানাতে থাকে। তারপরও ক্ষান্ত হননি ইয়াহিয়া, অনবরত চলে তার পিটুনি। এ সময় কেউ একজন ওই ঘটনার ভিডিও ফেসবুকে আপলোড করলে নির্মম নির্যাতনের প্রতিবাদে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। 33 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ইয়াসিনকে ঘাট ধরে নিয়ে যাচ্ছে শিক্ষক ইয়াহিয়া। কক্ষে নেওয়ার পর তাকে বেত দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে নোয়াখালী হাতিয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষকরা। এই দাবিতে বিক্ষোভ করেছেন তারা। সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার থেকে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্ররা। আজ শিক্ষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অভিযোগ উঠেছে, গত মঙ্গলবার বিকালে একটি জন্মসনদের আবেদনের সত্যায়িত করার হাতিয়া দ্বীপ সরকারি কলেজে এক শিক্ষককে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন ছাত্রছাত্রীরা। বুধবার থেকে ইউএনওর অপসারণ দাবিতে আন্দোলনে নামে। মাঝখানে শুক্র ও শনিবার সরকারি বন্ধ থাকায় আজ রোববার আবারও তারা বিক্ষোভ করে। আন্দোলনের তৃতীয় দিন আজও তাদের সাথে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষকরাও। সকালে মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসার শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষক সমিতি ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হন। পরে একটি বিশাল মিছিল উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে শিক্ষক, সরকারি কর্মকর্তা, ইন্টারনেট ব্যবসায়ী ও আবাসিক হোটেল বয়ের সাথে অশোভন আচরণে অভিযোগ তোলেন। তারা জানান, শুধু শিক্ষক সমাজ নয়, হাতিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এ ধরনের আচরণে ক্ষুব্ধ। তাই তাকে অপসারণ ও তার বিচার দাবি করা হয় সমাবেশে। শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এনটিআরসি এর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আজ দুপুরে এনটিআরসি এর চেয়ারম্যান আশরাফুদ্দিন দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। চেয়ারম্যান দৈনিক শিক্ষা .com-কে বলেন, মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি, তবে এনটিআরসি এর মূল লক্ষ্য একটি নির্ভেজাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। শূন্য পদের তথ্য সংগ্রহ করেছি, সেগুলোতে কিছু ভুল দেখা গিয়েছে যা সংশোধন করা হচ্ছে। আজ 14 মার্চ পর্যন্ত সেগুলো সংশোধনের সুযোগ পাবেন জেলা শিক্ষা কর্মকর্তারা। তারপরও যাচাই করে দেখা হবে আরো ভুল আছে কিনা। তিনি বলেন, শূন্য পদের তথ্য প্রতিষ্ঠান থেকে ভুল আসছে। বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধানে এমপিও 3 মাসের জন্য কেটে রাখা হয়েছে। প্রতিষ্ঠান থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে আর আমরা সুপারিশ করেছি। সুপারিশ পেয়ে প্রার্থীরা জটিলতায় পড়লে এনটিআরসি কে দুষেছেন। কবে নাগাদ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে জানতে চাইলে নির্দিষ্ট সময় জানিয়ে মন্তব্য করতে চাননি চেয়ারম্যান। তবে তথ্য সংশোধন ও তা যাচাইয়ের পরে একটি তারিখ জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। শূন্য পদে সংশোধিত তথ্য পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শূন্য পদের তথ্য সংশোধনের সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, এই মুহূর্তে সময় বাড়ানোর পরিকল্পনা নেই, তবে তথ্য যাচাই করা হবে। নির্ভেজাল নিয়োগ দিতে চাই, তাই শূন্য পদে ভুল তথ্য নেই তা নিশ্চিত হয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে আছে। জানা গেছে, সম্প্রতি দ্বিতীয় চক্রে নিয়োগ পাওয়া 1284 জন শিক্ষককে নতুন করে সুপারিশ করা হয়েছে। এর মধ্য থেকে এখন পর্যন্ত 90 জনের বেশি আবারও ভুল পদে সুপারিশ পেয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছে। সেই হিসেবে শতকরা 7% শূন্য পদের তথ্য ভুল আছে। আগে এমপিও বঞ্চিত হয়ে নতুন সুপারিশ পেয়েও যারা সমস্যায় পড়েছেন তাদের তথ্য সংগ্রহ করছে এনটিআরসি। তাদের আবারও নতুন পদে সুপারিশ করার বিষয়ে চিন্তা ভাবনা করছেন কর্মকর্তারা। এনটিআরসি এর কর্মকর্তারা বলছেন, নতুন সুপারিশ পাওয়াদের সমস্যার সমাধান ও শূন্য পদের তথ্য সংশোধনের পর গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আমরা এগোবো। এই মুহূর্তে 56,000-এর বেশি শূন্য পদের তথ্য এনটিআরসি এর হাতে আছে। তবে যাচাই বাছাই ও সংশোধনে সে সংখ্যা কিছুটা কমবে বলেও ধারণা কর্মকর্তাদের। এদিকে 1 থেকে 15তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুততম সময়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তৃতীয় দফায় শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন। আর 16তম প্রার্থীরা চাচ্ছেন তাদের ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হোক। শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে আর্থিক সংশ্লেষ ও কবে নাগাদ সেই অর্থ যোগান দিতে সরকার সক্ষম হবে তা নিয়ে আবারও সমীক্ষার কথা বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষকদের এক দফা দাবি সরকারিকরণ হলেও তা নিয়ে স্পষ্ট করে কিছু না বলে কখনো সমীক্ষা ও কখনো গবেষণা করার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। গতকাল শনিবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্সদের একাংশে একটি আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী বলেন, সরকারের আর্থিক সক্ষমতা যাচাই করে সরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষকের যদি সামাজিক মর্যাদা না থাকে, শিক্ষকের যদি আর্থিক নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে শিক্ষককে সঠিকভাবে শিক্ষার্থীকে পাঠদান করা সেটি কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। কাজেই আমি বিশ্বাস করি যে শিক্ষকের সামাজিক মর্যাদা এবং শিক্ষকের আর্থিক নিরাপত্তা এ দুই অত্যন্ত জরুরি, এবং সে কারণে অবশ্যই যদি জাতীয়করণের সুযোগ থাকে সেটি অবশ্যই করা প্রয়োজন। তবে সেই ক্ষেত্রে আমাদের যে বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এবং তার যে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী রয়েছেন, আমাদের এর পুরো আর্থিক দায় দায়িত্ব সরকার কতটা কিভাবে নিতে পারে সেই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে তারপরেই একমাত্র এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কাজেই আমি আপনাদের এই দাবির বিষয়টি নিয়ে আমি মনে করি যে দ্রুতই আমাদের এর একটা সমীক্ষা করা দরকার, যে এর থেকে আর্থিক এর সঙ্গে কি ধরনের আর্থিক সংশ্লেষ থাকবে সরকারের, এবং তা আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সেটি আমাদের জন্য কতটা সক্ষম সরকার এই মুহূর্তে বা কবে নাগাদ সক্ষমতা অর্জন করতে পারবে সেই বিষয়গুলো খতিয়ে দেখে সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, সেই অনুযায়ী
সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তবে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে এবং এই জন্য অনেক উন্নয়ন প্রকল্প সাময়িক স্থগিত রাখা হয়েছে বলেও শিক্ষকদের মনে করিয়ে দিয়েছেন তিনি। গতকাল একটি শিক্ষক সংগঠনের আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ডক্টর দীপু মনি। 2004 খ্রিস্টাব্দ থেকে এমপিওভুক্ত 25% এবং কর্মচারীরা 50% উৎসব ভাতা পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে তারা শতভাগ উৎসব ভাতা পাওয়ার দাবি জানাচ্ছেন। নিশ্চয়ই শিক্ষকদের সেই উৎসব ভাতা পাবার বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে এটাও এখন মনে রাখবেন যে বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যে আমাদের বহু উন্নয়ন প্রকল্প আমাদের এই মুহূর্তে আমাদের কিছুটা সাময়িকভাবে হলেও বন্ধ রাখতে হচ্ছে, স্থগিত রাখতে হচ্ছে এবং কিছুদিনের জন্য, তারপরেই আবার সেগুলো চালু হবে। তার কারণ হচ্ছে যে এখন একটা বিশাল অঙ্কের অর্থ আমাদের এই করোনা মোকাবেলায় সরকারকে ব্যয় করতে হচ্ছে। এই যে পৃথিবীর বহু উন্নত দেশও যেখানে করোনার টিকা এখন পর্যন্ত পায়নি বা দিতে পারছে না, সেখানে বাংলাদেশ এই করোনার টিকা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, করোনার টিকা বিনামূল্যে মানুষ পাচ্ছে। এটি আমাদের জন্য বিশাল অর্জন। তো সেই কাজ করতে গেলে কিন্তু এই একটা সরকারের এর মধ্যে একটা বিরাট রকমের আর্থিক সংশ্লেষ রয়েছে। কাজে আমাদের সেই বিষয়গুলো চিন্তা করতে হবে যে এই বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারকে যেভাবে এর জন্য অর্থের সংস্থান করতে হচ্ছে, সে কারণে আমাদের সব চাওয়া হয়তো এই মুহূর্তেই পূরণ না হতে পারে, কিন্তু যে চাওয়া আমাদের যৌক্তিক তা যত দ্রুত সম্ভব সেটি যেন আমরা পাই, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা একযোগে কাজ করব। চলতি মাসের এমপিও কমিটির সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শিক্ষক কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। গত কয়েক মাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মামলা মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়ে সিদ্ধান্ত হয়। আর এমপিও আবেদন করা শিক্ষক কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা.com-কে এসব তথ্য নিশ্চিত করেছে। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 3 জন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর 1 জন, অধিদপ্তরের 9টি আঞ্চলিক উপপরিচালক সহ 30 জনেরও বেশি কর্মকর্তা অংশ নেবেন। শিক্ষা অধিদপ্তরের অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্য পদে কর্মরত ইন্ডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইন্ডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিও সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মাস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যার সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। নিরাপত্তা হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে কার্টুনিস্ট কিশোরের স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে নিরাপত্তা হেফাজতে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েসের আদালতের এ আদেশ। কার্টুনিস্ট কিশোর কবিরের বড় ভাই, সাংবাদিক ও রম্য লেখক আহসান কবিরের এ তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তা হেফাজতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে 3 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে কিশোরের নাক, কান, গলা ও অন্যান্য জখমের বিষয়ে যথাযথ অনুসন্ধান করে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একজন এসপি পদমর্যাদার অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 15 এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 10 মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর নির্যাতনের ঘটনায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর অজ্ঞাত আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলা আবেদন করেন। এরপর আদালত তার জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ পড়ে দেন বলে জানান। মামলা অভিযোগে বলা হয়, গত বছরের 5 মে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর গ্রেফতার হন, কিন্তু তার 3 দিন আগে 2রা মে বিকেল 5:45 তার বাসা থেকে সাদা পোশাকধারী 16 থেকে 17 জন তাকে মুখোশ পরিয়ে হাতকড়া লাগিয়ে নির্জন অচেনা জায়গায় নিয়ে যায়। এরপর 2 মে থেকে 3 মে পর্যন্ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। সারা দেশে মহামারী করোনা পরবর্তীতে স্বাস্থ্যসম্মতভাবে সব প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। আন্তঃমন্ত্রণালয়ের সভায় 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই এই সময়ের আগেই প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার বিষয়টি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। আজ কক্সবাজারে মহামারী করোনা পরবর্তী প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মতভাবে পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে সব শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে সর্বদা মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ নির্দেশনা ইতোমধ্যে সারা দেশের সকল শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এই নির্দেশিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগে জারিকৃত নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা প্রতিপালন করতে হবে। প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা সরবরাহকৃত পুনরায় চালুকরণ নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের আসন বন্টনের ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় পরপর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া ও পরিষ্কারের ব্যবস্থা করা এবং হাঁচি কাশি শিষ্টাচার পালন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে 13,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন প্রকল্পে এবার প্রাথমিক বিদ্যালয়কে যুক্ত করা হয়েছে। প্রকল্পের আওতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ব্লকচেইন, বিগ ডাটার মতো নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হবে। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম eশিক্ষা.net শিক্ষা দেওয়া হচ্ছে। শেখানো হবে বাংলায় প্রোগ্রামিং। বিগ ডাটার মতো প্রযুক্তি আয়ত্ত করতে গেলে প্রোগ্রামিং এর কোনো বিকল্প নেই। প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সূত্র জানিয়েছে, প্রোগ্রামিং এর জন্য ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা শেখার বিষয়টি আগে আয়ত্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অঙ্ক, ইংরেজি ও বিজ্ঞানের সঙ্গে তরুণ প্রজন্মের গভীর যোগাযোগের বিষয়টি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। বর্তমান পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। স্কুল পর্যায়ে ভালো প্রোগ্রামার তৈরি করার জন্য চলমান শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রকল্পে এবার যুক্ত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সারা দেশে 6,000 প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ শুরু করা হচ্ছে, যাতে তারা প্রাথমিক বিদ্যালয় থেকেই তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে বেরিয়ে আসতে পারে। শৈশব ও কৈশোর থেকেই যেন শিক্ষার্থীরা প্রোগ্রামিং জানতে পারে, এজন্য ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 13,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব গড়ে তোলা হচ্ছে। চলমান প্রকল্পটি এই বছরেই শেষ হওয়ার কথা রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানলে সামনের দিনে দেশ বড় বিপদে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, গেল 2 মাস স্বস্তিতে ছিলাম, তাই এখন কোনো কিছু মানছি না। সামনের দিকে আরো বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।
আজ সকালে রাজধানী শ্যামলীতে টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ, তাদের বেশিরভাগেরই আইসিইউ লাগছে। চলমান করোনা পরিস্থিতি কিছুটা অবনতি হয়, আবারও কঠোর স্বাস্থ্যবিধির নির্দেশনা দিতে দেশের সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রশাসন সহ সিভিল সার্জন অফিসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সারা দেশে আইসিইউ গুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। মহাপরিচালক বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করতে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইউকে ও আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই টিকার তৃতীয় চালান দেশে আসবে। স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন, টিকা নেওয়া মানে স্বাস্থ্যবিধি না মানা নয়, কারণ প্রথম ডোজ নেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা সেভাবে তৈরি হয় না। আবার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকবে তাও কেউ জানেন না। তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 18 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 1159 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,57,395 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,545 জনে। গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো 1,385 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 5,11,695 জন হয়েছে। সুপ্রিয় দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। শিক্ষার্থীদের শাসন নিয়ে মাদ্রাসা প্রধানদের সতর্ক করল হাইকোর্ট। শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগে ইউএনওকে প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে এনটিআরসিএ, ভুল তথ্য নিয়ে শঙ্কা। সরকারিকরণের বিষয়ে সরকারের আর্থিক সক্ষমতা যাচাইয়ের সমীক্ষার কথা বললেন শিক্ষামন্ত্রী। এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে আলোচনা, আশ্বাস শিক্ষামন্ত্রীর। এমপিও কমিটির সভা কাল। কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের অভিযোগ তদন্ত করবে পিবিআই, 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ। সব প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার প্রস্তুতি শুরু হয়েছে, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব। স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদ, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এবং করোনায় আরো 18 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1,159 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছে এই দৈনিক শিক্ষা.com এর সন্ধ্যা সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।